বন্যার পূর্বাভাস। 15 জেলার প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী। উত্তর ও মধ্যাঞ্চলে বেশিরভাগ নদীর পানি বিপদসীমার উপরে। কোটা বিরোধীদের বাংলা ব্লকে শিক্ষকদের ক্লাস পরীক্ষা বর্জন। সপ্তাহ জুড়ে পুরোপুরি অচল পাবলিক বিশ্ববিদ্যালয়। উদ্বিগ্ন শিক্ষার্থীরা। লেখাপড়া বাদ দিয়ে কোটা আন্দোলনের যৌক্তিকতা দেখেন না প্রধানমন্ত্রী। সবাইকে সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়ার পরামর্শ। শিক্ষকদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বললেন কাদের। কোটা আন্দোলনকে আবারও সমর্থন দিল বিএনপি। এবং ম্যানেজারের আশীর্বাদে পিয়ন থেকে কোটিপতি গাজীপুরের মোমেন ক্রসফায়ারের ভয় দেখিয়ে দখল করেন সংখ্যালঘুদের জমি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। দেশের 15 জেলায় বন্যায় পানিবন্দী কয়েক লাখ পরিবার। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। সড়কে পানি ওঠায় অনেক জেলায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বন্ধ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান। ভেসে গেছে মাছের ঘের, নষ্ট হয়েছে বিভিন্ন ফসল। অনেকেই বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। দেশের 15টি জেলায় চলমান বন্যায় পানিবন্দী লাখো পরিবার। বেহাল যাতায়াত ব্যবস্থা, দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান। উজানের পানি বৃদ্ধি ও ধারাবাহিক বৃষ্টিপাতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে অন্তত 34টি ইউনিয়নে নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে ডুবে গেছে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান স্থগিত সহ প্রায় 4960 হেক্টর জমির ফসল নিমজ্জিত পানিতে। যত ফসল সবজি উৎপাদন হয় সব কিছুই আমাদের তলায় গেছে। কামাই কাজি করা কষ্ট, গরু ছাগল পালা কষ্ট, বাজারঘাট করা কষ্ট, খাওয়া দাওয়া কষ্ট, রান্না বান্না জানা, পানি গরম পানি। রাস্তাঘাট নিয়ে ভিতরে আমাদের এলাকায় কম, তারপরে যা আছে একবারে সমান হয়ে গেছে পানিটা। পানি আরও 2-3 দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে জানিয়ে মাঝারি আকারের বন্যার কথা বলছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বলছে জেলা প্রশাসক। 7 থেকে 8 তারিখ পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এতে আমাদের কিন্তু মাঝারি থেকে ভারী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আমাদের প্রস্তুতি আছে। আমরা আশা করছি যে যদি বন্যা হয় তাহলে আমরা এটা সফলতার সাথে মোকাবেলা করতে পারব। জামালপুরে যমুনার পানি কিছুটা কমলেও 23টি ইউনিয়ন ও 3টি পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী। পানিতে ডুবে মেলান্দহ মাহমুদপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ সহ তলিয়ে গেছে 7000 হেক্টর ফসলি জমি। গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 2000 মানুষ। এসব এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। গাইবান্ধায় বন্যার পানি কিছুটা কমলেও 4 উপজেলার 29টি ইউনিয়নে পানিবন্দী রয়েছে অন্তত 70,000 পরিবার। টানা 8 দিনের বন্যায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট সহ সাপের ভয় এখানকার বানভাসীদের। উপায় না পেয়ে অনেকে গবাদি পশু নিয়ে আশ্রয় নিতে শুরু করেছেন নিকটবর্তী বাঁধে। ভারী বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করেছে। ইতিমধ্যে মনু নদী বিপদসীমার 185 সেন্টিমিটার, ধলাই 376 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। সেই সাথে কুশিয়ারা নদীর পানিও কমতে শুরু করেছে। অন্যদিকে জুড়ি নদীর পানি বিপদসীমার 185 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পাঠদান বন্ধ রয়েছে 168টি প্রাথমিক বিদ্যালয় ও 35টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায়। জেলার 5টি উপজেলায় এখনো প্রায় 3.5 লাখ মানুষ পানিবন্দী। গরুঘর পানি ধান বীজ ফালাইছিলাম, আবার পানি লই আছে। পানি আইছে, এরপর থেকে আমরা পানি তুই বাস করতেছি। ও গরুর ভিতরে সুখী রূপে বয়াতে এতটা দিন ধরে পানি হয়ে গেল, আজ বন্ধু কোনো খেওয়াই একটা মাইসে দিয়েছে না আমরা রে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই মুহূর্তে বন্যা পরিস্থিতির খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আতিক রহমান। আতিক, যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। আতিক, টাঙ্গাইল আসলে বন্যা পরিস্থিতির কি অবস্থা দেখছেন এবং যারা বন্যার্তরা আছেন তারা আসলে কতটা প্রশাসনের কাছ থেকে সহায়তা পাচ্ছে, কি অবস্থা আসলে সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদেরকে। ধন্যবাদ জ্যোতি। আপনি জানেন যে উজানের ঢল এবং বৃষ্টিপাতের কারণে কিন্তু টাঙ্গাইলের বন্যার কিন্তু অবনতি হয়েছে এবং প্রত্যেকটা নদ নদীর পানি কিন্তু ইতিমধ্যেই বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি রয়েছি টাঙ্গাইল ভুয়াপুর কষ্টাপাড়া এলাকা এবং দেখবেন যে এই অঞ্চলের ইতিমধ্যে কিন্তু লোকালয়ে পানি
প্রবেশ করেছে এবং যে বিভিন্ন যারা তাদের কিন্তু অনেকটাই যে ভোগান্তি সেটি কিন্তু তাদের হচ্ছে এবং প্রত্যেকটি নদ নদীর পানি আসলে বিপদসীমার উপর দিয়ে যাওয়ায় কিন্তু বিভিন্ন লোকালয় পানি ইতিমধ্যে প্রবেশ করেছে এবং বিশেষ করে আসলে পরীক্ষার মধ্যেও আমরা দেখেছি যে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান সেখানেও কিন্তু পানি ইতিমধ্যে প্রবেশ করেছে, যার পরে কিন্তু শিক্ষার যে কার্যক্রম সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে এবং যে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে আসলে যে পানির যে সেটি যে টিউবওয়েল নলকূপ সেগুলো কিন্তু অনেকটাই তলিয়ে গিয়েছে এবং আপনি দেখছেন যে গত 3 দিন যাবৎ এই লোকালয়ের পানি কিন্তু প্রবেশ করেছে এবং 4টি উপজেলাতে বন্যার পরিস্থিতি কিন্তু অবনতি হয়েছে এবং আমরা যমুনার যে পানি সেটি কিন্তু বিপদসীমার 36 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ বন্যা পরিস্থিতি নিয়ে। আতিক, ধন্যবাদ। এবার যাব সিরাজগঞ্জে আছেন আমাদের সহকর্মী সায়েম উদ্দিন। সায়েম যুক্ত হয়েছেন নিশ্চয়ই। সায়েম, যেহেতু যমুনা নদীর পাশেই একদম সিরাজগঞ্জ, কি অবস্থা আসলে সেখানকার বন্যার অবস্থা কেমন দেখছেন এবং বন্যার্তরা আসলে কোনো সহায়তা পাচ্ছে কিনা প্রশাসনের কাছ থেকে? আপনার কাছে একই প্রশ্ন থাকবে, জানাবেন আমাদেরকে। যদি আসলে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি গত 18 ঘন্টায় অপরিবর্তিত রয়েছে এবং কাজীপুর পয়েন্টে কিন্তু আসলে পানি এখন কমতে শুরু করেছে, প্রায় 5 সেন্টিমিটার কমে এখন 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কাজীপুর এবং সিরাজগঞ্জ পয়েন্টে অপরিবর্তিত থেকে কিন্তু আসলে 61 সেন্টিমিটার উপর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও কিন্তু এই যে যমুনা নদীতে পানি বৃদ্ধি হওয়ার ফলে কিন্তু সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার 34টি ইউনিয়নের হাজারো হাজারো পরিবার কিন্তু আসলে পানিবন্দী হয়ে পড়েছেন যে চরাঞ্চলের মানুষ এবং নিম্নাঞ্চলের মানুষ। এর জন্য কিন্তু আসলে নিম্নাঞ্চলের লোকালয়ে পানি প্রবেশ করায় কিন্তু আসলে তাদের যাতায়াতের ব্যবস্থা কিন্তু আসলে পুরোটাই কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হয়েছে, যে কারণে তারা যাতায়াতের ব্যবস্থা করতে পারছে না এবং বাজারঘাট করতে পারছে না। এর জন্য আসলে তাদের কিন্তু নৌকা করেই সবকিছু যাতায়াত করতে হচ্ছে এবং চলাচল করতে হচ্ছে। এর ফলে তাদের আসলে বিশুদ্ধ খাবার এবং পানির সংকট দেখা দিয়েছে। তারা বলছেন যে এখন পর্যন্ত তারা কোনো ধরনের সরকারি অথবা বেসরকারি কোনো সহযোগিতা তারা পাননি। তারা আশা করছেন যে সরকার থেকে বেসরকারিভাবে হলেও কিছুটা যদি বিশুদ্ধ খাবার এবং পানি দেওয়া যায় তাহলে তারা হয়তোবা দিনাতিপাত করতে পারবে। এছাড়া সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী সিরাজগঞ্জে 6497 হেক্টর জমির ফসল কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে। এখন পর্যন্ত তারা নির্ধারণ করেনি যে আসলে কতটুকু ফসলের ক্ষয়ক্ষতি সিরাজগঞ্জে হয়েছে। আমরা সিরাজগঞ্জ ত্রাণ কর্মকর্তার সাথে কথা বলেছি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন যে প্রায় 95 মেট্রিক টন চাউল এবং প্রায় 5 লক্ষ টাকা এবং 300 প্যাকেট আমাদের সহকর্মী সায়েম উদ্দিন যুক্ত ছিলেন সিরাজগঞ্জ থেকে। বন্যায় সারা দেশে পানিবন্দী প্রায় 20 লাখ মানুষ। বন্যা দুর্গত 18 জেলায় 3000 আশ্রয় কেন্দ্রে 40,000-এর বেশি লোক আশ্রয় নিয়েছেন, এমনটি জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। দুপুরে সচিবালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, বন্যা কবলিত জেলা সহ সব জেলায় চাহিদার চেয়ে বেশি ত্রাণ মজুদ রয়েছে। সমস্ত জেলা প্রশাসনের সাথে ব্যাপারে কথা বলছি। আমাদের কাছে সমস্ত জেলা প্রশাসকরা যেখানে যেখানে বন্যা হয়েছে শতভাগ আশ্বস্ত করেছে যে প্রত্যেক জায়গায় পর্যাপ্ত মজুদ আছে এবং যাকে যেখানে সহায়তা করার দরকার তারা করতেছে। এমন কোনো এই অভিযোগের আমরা কোনো পাই নাই, কোনো সত্যতা পাই নাই এবং আমি এটা আপনাদেরকে পরিষ্কার বলতে চাই যে আমাদের পর্যাপ্ত মজুদ রয়েছে। এবার অন্য প্রসঙ্গ, শিক্ষকদের আন্দোলনে স্থবির দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়। সরকারের পেনশন স্কিমের বিরুদ্ধে আন্দোলনে থমকে গেছে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সেটিও অনিশ্চিত। তবে দাবি আদায়ে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বললেও আদৌ দাবি পূরণ হবে কিনা তা নিয়ে কথার সংশয়ে
শিক্ষকরা, এমনকি সরকারের পক্ষ থেকে মেলেনি কোনো আশ্বাস। আন্দোলন নিয়ে বিভ্রান্ত ছড়ানোয় পেনশন কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেন শিক্ষকরা। এদিকে সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে আজ বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। দর্শক, বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিক মুন্সি। শফিক, কি ধরনের আসলে কর্মসূচি পালন করা হচ্ছে এবং কি ধরনের কোটা পালন করছে আসলে কর্মসূচি কোটা বিরোধীরা? যদি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে যে বরিশাল পটুয়াখালী মহাসড়ক আছে, সেই মহাসড়কটি কিন্তু বেলা 12টা থেকে আজ 5ম দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা কিন্তু আসলে দেখাতে পাচ্ছি যে এখানে কিন্তু এই যে সড়কটি এই সময় সাধারণ সময়ে কিন্তু প্রচুর ট্রাক, লরি, বাস এগুলো চলাচল করে, কিন্তু আজ কিন্তু সেগুলো বন্ধ আছে। আমরা আরো যেটা জেনেছি যে এই আন্দোলনকে সুচারুভাবে সম্পন্ন করার জন্য কিন্তু এই বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই কোটা সংস্কার আন্দোলনের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে এবং সেই সমন্বয় কমিটিতে বিশ্ববিদ্যালয়ের 23 জন শিক্ষার্থী আসলে রয়েছেন এবং সেই সমন্বয় কমিটির একজন সমন্বয়কের সাথে আমাদের কথা হয়েছিল। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই আন্দোলনে যেন কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং সুচারুভাবে যেন আন্দোলনটি সম্পন্ন করতে পারে এবং একই সাথে কোটা প্রথা, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা প্রথা যেটি বিদ্যমান আছে সেটির একদম বিলুপ্তি পর্যন্ত তারা যেন আসলে আন্দোলন চালিয়ে যেতে পারে, সেজন্যই কিন্তু তাদের এই সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আমরা কিন্তু আমাদের দর্শকদেরকে দেখাতে পারছি যে এখন কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মহাসড়কে আগুন জ্বালিয়ে আসলে প্রতিবাদ করছে এবং তাদের যে দাবি সেটা হচ্ছে যে সরকারি চাকরিতে কোটার আধিক্য থাকার কারণে মেধাবীরা খুব কম সংখ্যক আসলে সুযোগ পাচ্ছে দেশ সেবার। এই সুযোগটা আসলে তারা চায় বর্ধিত যেন করে সরকার এবং সরকারি পদক্ষেপের মাধ্যমে তারা যেন মেধাবীরা দেশ সেবায় এগিয়ে আসতে পারে, সেই ধরনের আসলে তাদের দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু আজ 5ম দিনের মতো এই বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে রেখেছে এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাড়বে না বলে আমাদেরকে জানিয়েছে। আমরা একজন শিক্ষার্থীর সাথে আসলে কথা বলতে চেষ্টা করবো। আজ আপনাদের এই অবরোধ কর্মসূচি কয়টা পর্যন্ত চলবে? 3টা পর্যন্ত চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা কি এই আন্দোলন চালিয়ে যাবেন? হ্যাঁ, কয়েকদিন চলবে। আজকে 3টা পর্যন্ত চলবে এবং পরবর্তীতে আরো কয়েকদিন চলবে। যতদিন পর্যন্ত আমরা দাবি আদায় আমাদের না হবে ততদিন পর্যন্ত চলবে। আমরা একজন এই আন্দোলনরত শিক্ষার্থীর সাথে আসলে কথা বলছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজ বেলা 12টা থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি বেলা 3টা পর্যন্ত চলমান থাকবে এবং প্রতিদিন ধারাবাহিকভাবেই আসলে এই যে আন্দোলন কর্মসূচি যেটি আছে সেটি তারা চালু রাখবেন যতদিন না সরকার আসলে তাদের দাবির ব্যাপারে একমত হয় এবং এই যে তাদের দাবি সেই দাবি মেনে না নেয়। তাদের প্রধান যে দাবি সেই দাবিটি হচ্ছে সরকারের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে চাকরিগুলো আছে সেখানে যে প্রায় 60 থেকে 65% যে কোটা আছে সেই কোটার তারা বিলুপ্তি চান এবং অধিক হারে যেন আসলে মেধাবীরা সরকারি চাকরিতে সুযোগ পান, এটি হচ্ছে তাদের দাবি। তো বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে যে বরিশাল পটুয়াখালী মহাসড়ক সেখানে বর্তমান চলমান অবরোধের এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। জ্যোতি, কোটা বিরোধীদের কর্মসূচি নিয়ে কথা বলছিলেন আমাদের সহকর্মী বরিশাল থেকে শফিক মুন্সি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লেখাপড়া বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে কোটা বাতিলের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। সকালে গণভবনে যুব মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সকলকে সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়ারও আহ্বান জানান। বিস্তারিত জুবাইর রাজিনের প্রতিবেদনে থাকছে। যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার সকালে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, লেখাপড়া বাদ দিয়ে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে, লেখাপড়া বাদ দিয়ে কোটা বিরোধী আন্দোলন করে, সেটা মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা বের করা দরকার। আর হাইকোর্টের রায়টার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস।
কাউকে বঞ্চিত না করতেই স্তরভেদে পেনশনের ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে পেনশন স্কিমে যুক্ত হওয়া উচিত। সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি এটা সকলের জন্য। এটা আমাদের নির্বাচন ইস্তাহারে ছিল, 2008-এর নির্বাচন ইস্তাহারে আমরা করতে পেরেছি। শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায়, আর বাকিরা বঞ্চিত থাকে। কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে। জনগণ ভোট চোরদের ক্ষমতায় থাকতে দেয় না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এজন্যই খালেদা জিয়া 2 বার পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। 96 সালের 15 ফেব্রুয়ারি এই খালেদা জিয়া একেবারে কোনো ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতা থেকে খুব গর্ব করেছিল সে ক্ষমতায় এসেছে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ভোট চোরদের ক্ষমতা রাখেনি। আবার যখন গ্যাস বিক্রি করা 25 টাকা দিয়ে 2001-এ ক্ষমতা আসলো, ওই চক্রান্ত করেছিল বলেই কিন্তু জনগণ তাদেরকে মেনে নেয়নি, তাদের সে নির্বাচনও বানচাল হয়ে যায় এবং আবার তারা ক্ষমতাচ্যুত হয়। এ সময় যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। সশস্ত্র বাহিনী আর কখনো রক্তাক্ত হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 49তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। জলবায়ু মোকাবেলা করে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে এগিয়ে যাবে বলেও জানান সরকার প্রধান। পদ্মা সেতু করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 7 মার্চের ভাষণে যে বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবা না বাঙালিকে, সেটা আমরা প্রমাণ করে দিয়েছি যে কারো ওইরকম রক্তচক্ষুতে আমরা ভয় পাই না। আমরা ইচ্ছা করলে নিজেরাও পারি, সেটা আমরা প্রমাণ করে আজকে বিশ্বে সেটা দেখিয়েছি। জাতির পিতার যে স্বপ্ন ছিল ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা গড়ে তুলব, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য, আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ বাংলাদেশকে আর কেউ পিছনে টানতে পারবে না। আমরা অপ্রতিরোধ গতিতে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হব সকলের সহযোগিতা। সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের আমলারা সৎ থাকলে দুর্নীতি হওয়ার সুযোগ কম। দুপুরে সচিবালয়ে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি আরো বলেন, পেনশন নিয়ে শিক্ষকের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, শিগগিরই সমাধান হয়ে যাবে। বিস্তারিত নাফিয়া ফারজানার প্রতিবেদনে। সম্প্রতি বেনজির মতিউর সহ সরকারের কিছু অসৎ কর্মকর্তার দুর্নীতির খবর উঠে আসে গণমাধ্যমে। এতে টনক নড়ে সরকারের। শুরু হয় দুর্নীতি দমন কমিশনের অভিযান। রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, দুর্নীতি বেপরোয়া গতিতে বিস্তার লাভ করছে। দুর্নীতির জন্য যে মূল্য দিতে হয় সেটা সত্যি দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। দুর্নীতি এমন একটা বিষয়, এটা বেপরোয়া গতিতে বিস্তার লাভ করে। দুর্নীতির জন্য আমাদের যে মূল্য দিতে হয় সেটা আমাদের জন্য সত্যি এক দুর্ভাগ্যজনক বিষয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ব্যর্থ বিএনপি পরজীবীদের উপর ভর করেছে। আন্দোলনে ব্যর্থ বিএনপিও সমমনা কয়েকটি দল নিজেরা পারে না, পরজীবী আন্দোলনকে আজকে তারা পরজীবী আন্দোলন। শিক্ষকদের পেনশন স্কিমের আন্দোলন নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি পরিস্থিতি, সময় মতো সমাধান হয়ে যাবে। কোটা আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, এটা আদালতের এখতিয়ার, এখানে সরকারের কিছু করার নেই। এটা এখন আদালতের এখতিয়ার। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থীদের কোটা আন্দোলনে আবারও সমর্থন দিয়েছে বিএনপি। মানিকগঞ্জে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, যে ছাত্র পড়ালেখায় ভালো করবে সে তার যোগ্যতায় চাকরি পাবে। তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোটার কথা বললে কোনো আপত্তি নাই, আসল মুক্তিযোদ্ধাদের অবশ্যই সম্মান দিতে হবে। তবে দেশে এখন কতজন প্রকৃত মুক্তিযোদ্ধা আছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। মির্জা আব্বাস বলেন, বিদেশিদের গোলামি করার কারণেই আজ দেশে লুটের রাজত্ব শুরু হয়েছে।
সারা বাংলাদেশে আজকে লুটের রাজত্ব কায়েম করেছেন, যাতে কেউ কিছু বলতে না পারে। আমরা কিছু বললে, আমাদের কর্মীরা কিছু বললে জেলে পাঠিয়ে দেন। ওটা ছাড়া মেধা ভিত্তিতে চাকরি হতে হবে, মেধার ভিত্তিতে চাকরি হতে হবে, আর না হলে এই দেশ মেধা শূন্য হয়ে যাবে। এই দেশের অফিসগুলোতে মেধা শূন্য মাতাবাড়ি প্রশাসন হবে, এই দেশ ভালোভাবে চলতে পারবে না। সুতরাং এই যে ছাত্র আন্দোলন করছে, তাদের আন্দোলন আমি মনে করি ভুল পথে দ্বারা যাচ্ছে না, সঠিক পথে দ্বারা চলছে। সংবাদ দুপুরে আরো যে থাকছে, যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, এবার কেনটাকি অঙ্গরাজ্যে জন্মদিনের অনুষ্ঠানে গুলিতে নিহত 4। বেনজিরের দেশ ছাড়ার খবরের পর অনেকেই মোমেনের অপকর্ম নিয়ে কথা বলতে শুরু করেছেন। দরিদ্র মোমেনের জীবনে আলাদিনের প্রদীপ হয়ে আসেন বেনজির। সাবেক এই পুলিশ প্রধানের আশীর্বাদে শূন্য থেকে কোটিপতি হয়েছেন মোমেন। বিশালাকৃতির বাগান বাড়ির পাশাপাশি প্রায় 100 বিঘা জমি নিয়ে করেছেন মাছের ঘের। এছাড়া আছে মুরগি ও গরুর খামার। নজরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্টে আমরা বিস্তারিত জানব। হ্যাঁ, আসলে আপনার আসলে ওই আপনার গাজীপুরের পিউনের অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ কোম্পানির পরিচয় দেয়। ওই ব্যানার্জির ছত্র ছায় হ্যাঁ এই অবস্থা। ব্যানার্জির নাম করে এখন এলাকার মধ্যে প্রভাব বিস্তার করে আমাদের এলাকার যে খ্রিস্টানদের অধ্যুষিত একটা বিল ছিল, এটাকে পুরোপুরি সে নিয়ে মাছের খামার করে একেবারে আমাদের এখানে একটা আলট ছিল, সরকারি আলট ছিল, ওইটা ভরাট করে ফেলছে। এভাবেই বেনজিরের ম্যানেজার পরিচয় দেওয়া মোমেন মিয়ার ফিরিস্তি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করছিলেন জমি হারানো বা নির্যাতনের শিকার এলাকাবাসী। জানা যায় কালীগঞ্জের নাগরী বাজারে এক খ্রিস্টান ব্যবসায়ী দোকানে চা বিক্রি করতেন মোমেন ও তার বাবা। পরে মোমেন চাকরি নেন গাজীপুর জেলা প্রশাসনের অফিসের পিয়ন পদে। সেখানে পরিচয় হয় বেনজিরের সাথে। দরিদ্র মোমেনের জীবনে যেন সাক্ষাৎ আলাদিনের প্রদীপ হয়ে আসেন বেনজির। মোমেন খালবিল নদীর জায়গা জোরপূর্বক দখল করে দিয়েছেন বেনজিরকে। সাবেক পুলিশ প্রধানের আশীর্বাদে শূন্য থেকে 100 কোটিপতি হয়েছেন তিনি। এতদিনে ভয়ে মুখ না খুললেও এখন অনেকে প্রকাশ করছেন তার অপকর্ম। এই যে আমাদের এইখানে বিলে বিলে আমাদের 4 বিঘা জায়গা খাইতেছে, এবং যে আপনার জালটা গাড়ছে এইটাও আমার জায়গায়, আবার বাড়িঘর ভাঙতেছে, আমার জায়গা জমি সব ভেঙে দিতেছে। বেনজির সাথে কাজ করতো, সে তাদের পাওয়ারে সে মানুষের জায়গা টাকা জোর করে সে মানে নিতে চাইতেছে, খাইতেছে। মানুষের জমি দখলে নিয়ে এখন কয়েক কোটি টাকার মালিক মোমেন। রয়ন গ্রামে তৈরি করেছেন বিশালাকৃতির বাগান বাড়ি। তার পেছনে প্রায় 100 বিঘা জমি নিয়ে করেছেন মাছের ঘের। এছাড়া আছে মুরগি ও গরুর খামার। বছর জুড়ে বিল থেকে মাছ ধরে বেনজির আহমেদের বাসে পাঠাতেন মোমেন। সেই দাপট দেখিয়ে বিলে সাধারণ মানুষের মাছ ধরায় দেওয়া হয় নিষেধাজ্ঞা। কেউ না মানলে তাকে পুলিশ বাহিনী দিয়ে থানায় নিয়ে করা হতো নির্যাতন। গঞ্জাম করে, তার মানুষ দিয়ে মারামারি করে, ছেলেরা মাছ মারলে মারধর করে। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেন মোমেন। মোবাইলে কিছু বলা যাবে না, ওইগুলো সাক্ষাতের কথা বলে এলো, আমার কোনো আমার যেটুক সম্পত্তি আছে এটুক ব্যাখ্যা আছে। আমি কোনোদিন ঘুষের চাকরিও করি নাই, বোস কামাই ওটা আনি নাই, 900 করি নাই, কোথাও কেউ বলতে পারবে না। বর্তমানে মোমেন রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। তাই ভুক্তভোগীদের দাবি প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত ফিরিয়ে দেওয়া হোক তাদের জমি। নিউজ ডেস্ক, দেশ টিভি। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শেষ পর্যায়ে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। রোববার গণমাধ্যমকে একথা জানান তিনি। অনুসন্ধান শেষ হলে কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করা হবে, এরপর কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানান দুদকের আইনজীবী। এছাড়াও তিনি বলেন, আরেকটি অনুসন্ধান শুরু হয়েছে। বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য 21 দিনের সময় দেওয়া হয়েছে। এ সময় খুরশিদ আলম খান জানান, এনবিআর কর্তাদের একের পর এক দুর্নীতি প্রকাশের প্রেক্ষিতে সংস্থাটিকে ঢেলে সাজানো হয়েছে। দেখছেন সংবাদ দুপুর। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জন দুর্ভোগের খবর জানাবো।
বৃষ্টি বাদলের মধ্যেই চলছে ঢাকা উত্তর সিটির সুয়ারেজ লাইনের উন্নয়ন কাজ। এজন্য সড়ক খোঁড়ার কারণে চলাচল অযোগ্য হয়ে পড়েছে ডিএনসিসির 13 নম্বর ওয়ার্ডের কমিশনার সড়কটি। বর্ষা এলেই পানি জমে ভোগান্তির শিকার হন বাসিন্দারা। আর খালের ময়লা পরিষ্কার করে সরিয়ে না নেয়ায় বৃষ্টিতে আবারও তা খালেই পড়ছে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। চরম ভোগান্তি, যা বাংলার গ্রামগঞ্জে এরকম ধরনের রাস্তাঘাট নাই। তারপর আমরা বাস করি, উই লিভ ইন ঢাকা। চলছে উত্তর সিটির 13 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মিরপুরের শাওরাপাড়ার কমিশনার সড়কে সুয়ারেজ লাইনের উন্নয়ন কাজ। খোঁড়াখুড়ির কারণে চলাচল অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। সড়কটিতে বৃষ্টির পানি জমে দুর্ঘটনায় পড়ছে এলাকাবাসী। আর উন্নয়ন কাজে কোনো সতর্কীকরণ নির্দেশনা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। কোনো চিহ্ন বাস টাস না দেওয়ার কারণে মানুষ পড়ে যায়, রিক্সা পড়ে। ঈদের এক সপ্তাহ পরে কাজ শুরু হয়েছে, আমাদের কিছু নোটিশও জানায় নেই, কিছু জানা নেই। রাস্তাঘাট কাটিয়ে 3-4 মাস করে রাখে, এটা কি আমাদের দেশের সমস্যা না মানুষের সমস্যা বলতে পারি না। আসলেই কিছু ঠিকাদাররা যে কাজ শুরু করে বর্ষাকালেই, এই যেমন একদিন কাজ করলে 3 দিন বন্ধ থাকে। এলাকা দিয়ে বয়ে যাওয়া খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। আবর্জনা জমে বন্ধ পানি প্রবাহ। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশন ময়লা পরিষ্কার করে খালের পাশেই রেখে যায়, যা বৃষ্টিতে আবারও খালে পড়ে জলাবদ্ধতার সৃষ্টি করে। সিটি কর্পোরেশন আসার পরে ময়লাগুলো উঠে উপরে রাখে, বৃষ্টিতে আবার এই ময়লাগুলো নেমে যায়। অনেকদিন পর আসে, রেগুলার আসে না। তারপরে এই ময়লার কারণে মসজিদের লোকেরা যাতায়াত করতে পারে না। অনেক পানি ওঠে এই থেকে। হ্যাঁ, মানে নৌকা চলবো, সোজা কথা, নৌকা চলবে এলাকা, পানি উঠলে নৌকা চলে। বাসা বাড়ি পানি উঠে দোকানপাট কোনো ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না। জনভোগান্তির বিষয়ে স্থানীয় কাউন্সিলর বলেন, আগামী 3 মাসের মধ্যে কাজ শেষ হবে। সতর্ক চিহ্ন না দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। ওই জায়গাটার কাজটা আমরা শুরু করেছি, চিহ্নিত না করে থাকলে হয়তো বা ঠিকাদারের কোনো গাফিলতি আছে, আমি সেটা দেখব। আমি এই মুহূর্তে আসলে বলতে পারতেছি না, তবে চিহ্নিত করা উচিত। তবে শুধু আশ্বাস নয়, সড়ক খোঁড়াখুড়ির ভোগান্তি থেকে দ্রুত মুক্তি চান স্থানীয় বাসিন্দারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। And it is into the final four. কোপা আমেরিকা ব্রাজিলকে বিদায় করে সেমিফাইনালে উরুগুয়ে, পানামার বিপক্ষে কলম্বিয়ার গোল উৎসব। অস্থিরতার মধ্যেই বাজারে আরেক দফায় বাড়ল চালের দাম। কুষ্টিয়ার বাজারে সব ধরনের চাল বিক্রি হচ্ছে 2 থেকে 4 টাকা বাড়তি দামে। কোনো চালের দাম আবার বেড়েছে 10 টাকার উপরে। এ নিয়ে মিল মালিকরা বলছেন, বাজারে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় বাড়ছে চালের দাম। আর দফায় দফায় এমন চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। বোরো ধানের মৌসুম শেষ হতে না হতেই আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। হঠাৎই বাজারে সব ধরনের চালের দামই কেজি প্রতি বেড়েছে 2 থেকে 4 টাকা। কুষ্টিয়ার বাজারে সরু মিনিকেট চাল কেজি প্রতি 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 66 টাকায়। কাজললতা চাল কেজিতে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা। আর মোটা আটাশ চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 54 টাকায়। এছাড়াও সবচেয়ে বেশি বেড়েছে বাসমতি চালের দাম, যা কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 86 টাকায়। মিনিকেট চাউলগুলো ঈদের আগের চাইতে 2 টাকা কেজিতে বেশি বিক্রি হচ্ছে, অর্থাৎ 66 টাকা। কাজললতা চালটা আমরা যেটা 57 বিক্রি করেছি, সেটা এখন 60 টাকা বিক্রি করা হচ্ছে, 3 টাকা করে বাড়ছে। বাসমতি চাউলটা আমরা প্রথমে বিক্রি করলাম হলো আপনার 75 থেকে 78 টাকা, বর্তমানে সেটা রেট হলো 86 টাকা। আমাদের জেলা প্রশাসক মহোদয় বলে দিয়েছেন যে আপনারা কেজিতে 2 টাকা লাভ করবেন, সেক্ষেত্রে আমরা 2 টাকা লাভেই বেচি। এদিকে দ্রব্যমূল্যের বাজারের অস্থিরতার মধ্যেই আবার আরেক দফায় চালের দাম বাড়াই ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। এই যে দিনের পর দিন চালের দাম বাইরে যাচ্ছে, এখন এক কেজি চাল কিনলে যাচ্ছে তরকারি কেনার টাকা থাকে না। চালের দামে 1 টাকা বাড়া মানে আমাদের জীবনের উপর জুলুম। প্রত্যেকটি জিনিসের দাম যেভাবে বাড়ছে, আমাদের দিন চলা খুব কষ্ট হয়ে গেছে। আজকে দেখছি চাল একরকম দাম, কালকে সকালে এসে দেখছি আর একরকম দাম। আর দফায় দফায় চালের এমন দাম বৃদ্ধি নিয়ে ধানের দাম বৃদ্ধি সহ মিল মালিকরা দেখাচ্ছেন নানা অজুহাত। বলছেন ধানের বাজার নিয়ন্ত্রণের কথা। চাষি ধান কম দামে বেচতে চাচ্ছে না, চাষি ধান তার ঘরে রাখতেছে, আর কিছু ব্যবসায়ীরা এই ধানগুলো কিনে স্টক করতেছে। এই কারণে বাজারটা বেড়ে গেছে, ধানের বাজার অনেক বাড়তি। এই ঈদের পরে আসে সেটা 1 মণ ধানের উপরে 120 থেকে 30 টাকা বেড়ে গেছে। মান কেনার চাহিদা বেশি, মাল আপনার হলো হাটে যে বাজারে গেলে বাদে ধান কেনার লোক বেশি হচ্ছে,
এখানে তো কোনো ধানের বাজারে কোনো রেট নাই। আজ আপনারা আমাদের মিল মালিকদের এসে ধরতে পারতেছেন কেন চালের বাজার বাড়ছে। আপনারা ধানের বাজারে যায় বলেন যে আপনারা এই দামে বেশি ধান বিক্রি করতে পারবেন না। মিল মালিকদের দফায় দফায় চালের দাম বৃদ্ধির এমন প্রবণতা দ্রুত বন্ধ না করা গেলে অস্থিরতা কাটবে না দেশের চালের বাজারে। তাই যে কোনো মূল্যে চালের বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপের দাবি সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন সংবাদ দুপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ, ফের বন্দুক হামলা যুক্তরাষ্ট্রে। এবার কেনটাকি অঙ্গরাজ্যে জন্মদিনের অনুষ্ঠানে অস্ত্রধারী এলোপাতারি গুলিতে নিহত হন 4 জন, আহত হয়েছেন আরও 3 জন। পুলিশ বলছে ঘটনাস্থল থেকে তারা সন্দেহভাজন হামলাকারীর লাশও উদ্ধার করেছে। এদিকে শিকাগো অঙ্গরাজ্যে এক সপ্তাহেই ঘটেছে অর্ধশতাধিক বন্দুক হামলা, প্রাণ গেছে অন্তত 11 জনের। এ বিষয়ে আরও জানাচ্ছেন লুৎফর কবির। যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে স্থানীয় সময় শনিবার গভীর রাতে একটি বাসায় চলছিল জন্মদিনের আয়োজন। তখনই ঘটে বন্দুক হামলা। রাত 3টার দিকে ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে যায় পুলিশ। ওই বাড়ির সামনে যাওয়ার পরও গোলাগুলির শব্দ শুনতে পান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রচণ্ড শব্দে গভীর রাতে ওই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। বাসিন্দাদের ঘর থেকে না বের হওয়ার পরামর্শ দেয় পুলিশ। ঘিরে ফেলা হয় পুরো এলাকা। ব্রিফিংয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায় জন্মদিনের পার্টিতেই হামলাটি হয়েছে। সেখান থেকে 4 জনের মরদেহ পাওয়া যায়। গুলিবিদ্ধ 3 জনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। অভিযান চালাতে গিয়ে পালানোর চেষ্টা করেন সন্দেহভাজন হামলাকারী। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। পুলিশের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায় অনুষ্ঠানে অনেকেই যোগ দিয়েছিলেন, কিন্তু কেন হামলা হলো তার কিনারা বের করতে পারেনি প্রশাসন। চলতি বছরের প্রথম 6 মাসে যুক্তরাষ্ট্রে রেকর্ড বন্দুক হামলার ঘটনা ঘটেছে। গেল এক সপ্তাহেই অর্ধশতাধিক মানুষ এই হামলার শিকার হয়েছেন শিকাগো অঙ্গরাজ্যে। প্রাণ গেছে অন্তত 11 জনের। পুলিশের দাবি, শিকাগোতে বন্দুক সহিংসতা ভয়াবহ রূপ নিচ্ছে। পরিসংখ্যান বলছে চলতি বছরের জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে 3 শতাধিক বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে প্রাণ ঝরেছে প্রায় 400 মানুষের। এ ধরনের ঘটনা বন্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করার দাবি উঠলেও নানা প্রতিবন্ধকতায় তা কার্যকর হচ্ছে না। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।